নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। নীরবতা সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং জলপাইগুড়িতে অবস্থিত সার্কিট বেঞ্চেও নীরবতা পালন। শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। আবর্জনার বিশালাকার স্তূপ, পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের অব্যবস্থার জের সমস্যায় এলাকাবাসী। প্রতিবাদে ডাম্পিং গ্রাউন্ডে মাল বহনকারী ট্রলি ও গাড়ি আটকে দিলেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবাদ। গতকাল রাত 8টায় বাজারের সমস্ত দোকানের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করলেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কালো ব্যাচ পরে মোমবাতি জ্বালিয়ে দোকানের লাইট নিভিয়ে প্রতিবাদ জানালেন জলপাইগুড়ি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি। এদিন রাত 8টায় মোমবাতি জ্বালিয়ে বাজারের সব দোকানের আলো নিভিয়ে শোক পালন করেন তারা। জঙ্গি হামলায় কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের যেভাবে মৃত্যু হলো, ওই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা। সমস্ত ব্যবসায়ী বন্ধুদের সাথে সামিল হয়ে সবাই মিলে 5 মিনিটের জন্য লাইট বন্ধ রেখে এই প্রতিবাদ সভায় সামিল হয়েছি। সারা দেশ যেখানে এই প্রতিবাদ করছে, সেই প্রতিবাদে আমরাও পিছনে নেই, আমরাও প্রতিবাদে সামিল হয়েছি। আমরা চাই এর সঠিক সুব্যবস্থা হোক। এই সন্ত্রাসবাদী সন্ত্রাস আমরা চাই না। আমার নাম শুভঙ্কর, আমি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। শুভঙ্কর সাহা। কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে মিছিল করল জলপাইগুড়িতে সিপিআইএম। ডিবিসি রোড থেকে মিছিল শুরু হয়ে কদমতলা, কামারপাড়া, মার্চেন্ট রোড, থানা মোড় হয়ে জেলা পার্টি দপ্তরে এসে মিছিল শেষ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করে উপত্যকায় শান্তি বজায় রাখার দাবি সহ দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয় মিছিল থেকে। মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা নেতা কৌশিক ভট্টাচার্য, বিপ্লব ঝা, সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, মহিলা নেত্রী পর্ণা নাগ চক্রবর্তী, ছাত্র নেতা পাপাই মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে জেলা দপ্তরের সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন বলেন, দেশের মানুষের দেশের মধ্যেই নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ অভয়া চত্বরে। এরপর মোমবাতি প্রজ্বলন ও 1 মিনিট নীরবতা পালন করা হয় অভয়া চত্বরে। উপস্থিত ছিলেন সংসদের সভাপতি পান্থ দাশগুপ্ত, কনভেনার ভার্গবী হোমরায়, গণেশ ঘোষ, জয়দীপ রায়, প্রদীপ কর্মকার সহ প্রমুখ। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে ধিক্কার জানিয়ে আজকে পার্টির পক্ষ থেকে এই মিছিল এবং তার সাথে ভারতের সাধারণ নাগরিকদের ভারতের নিজস্ব ভূখণ্ডে নিরাপত্তা দিতে যে ভারত সরকার ব্যর্থ এবং ভারত সরকারের যে ইন্টেলিজেন্স, তার যে চরম ব্যর্থতা, যেটা আমরা পুলওয়ামাতেও দেখেছিলাম, এই ক্ষেত্রে পহেলগাঁও দেখলাম। তো ভারত সরকারের এই ব্যর্থতা, অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে যে তারা নিজের ভূখণ্ডে ভারতবাসীকে সুরক্ষা দিতে পারেননি। এবং তার সাথে আমরা দাবি জানাচ্ছি যে সকল সন্ত্রাসবাদীরা এর সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। এবং তার সাথে নিহতদের পরিবারের প্রতি পার্টি সমবেদনা জানাচ্ছে এবং সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমার নাম দেবরাজ বর্মন, সম্পাদক, সদর পূর্ব এরিয়া কমিটি, সিপিআইএম, জলপাইগুড়ি। কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় শোকস্তব্ধ সারা দেশ। ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সুপ্রিম কোর্টে নীরবতা পালন করা হলো। পাশাপাশি সারা দেশের বিভিন্ন রাজ্যের হাইকোর্টেও 2 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় বৃহস্পতিবার। সারা দেশের বিভিন্ন হাইকোর্টের পাশাপাশি জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চেও এদিন 2 মিনিট নীরবতা পালন করে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে সমস্ত আইনজীবীরাও নীরবতা পালন করেন। পাশাপাশি নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন হাইকোর্টের সমস্ত স্তরের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। বেলা 12টার সময় ঘণ্টা বাজিয়ে শুরুর 2 মিনিট পর ঘণ্টা বাজিয়ে শেষ হয় নীরবতা। হাইকোর্টে যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে এই শোকের আবহে অংশগ্রহণ করেন। হাইকোর্টের কাজে আসা সাধারণ মানুষদেরও নীরবতায় অংশ নিতে দেখা যায়। আপনারা সবাই জানেন যে আমরা দেশবাসী যে একটা বর্বরচিত আক্রমণ হয়েছে জনসাধারণ এবং টুরিস্ট পার্টিকুলারলি। পেহেলগামে তারা ঘুরতে গেছে এই সময় কাশ্মীরে,
সেই সময় নির্বিচারে গুলি চালিয়ে মিলিটেন্টরা তাদেরকে আক্রমণ করেছে এবং বহু লোক মারা গেছে সেখানে। অনেকজন স্বজনহারা হয়েছে, পিতৃহারা হয়েছে, মাতৃহারা হয়েছে, বাচ্চাদের উপর অ্যাটাক হয়েছে। তো তার জন্য আমাদেরও তো আমরা চুপ করে থাকতে পারি না। তার জন্য আমাদের যে এন্টায়ার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গতকাল অনারেবল সুপ্রিম কোর্টে 1 মিনিটের নীরবতা পালন করা হয়েছে 1টার সময়, এবং আজকে স্টেট ওয়াইজ আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে ফ্রম অল দি ক্যালকাটা হাইকোর্ট থেকে শুরু করে অল দি সার্কিট বেঞ্চেস এবং সাবঅর্ডিনেট জুডিশিয়ারিজ, অল দি সাবডিভিশনাল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টসে আমরা আজকে 2 মিনিট নীরবতা পালন করেছি। এটাকে শোক জ্ঞাপন করে, তাদের তো শোক জ্ঞাপন, আমাদের তো ভাষা নেই, তো আমাদের প্রতিবাদ, আমাদের শোক জ্ঞাপন আমরা এর মাধ্যমেই তার জানিয়েছি আর কি। বিচারপতিরা সবাই ছিলেন, অল জুডিশিয়াল স্টাফরা ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, সবাই এবং আমাদের অল স্টাফ মেম্বার্স এবং আমাদের লয়ার্সরা, আমাদের বারের সবাই, যে যেখানে সে সবাই, এবং ল ক্লার্কসরা, লিটিগেন্টরা যারা এসছে তারা দাঁড়িয়ে পড়েছে। ওই ঠিক ঘন্টা শুনে আমরা 2 মিনিট নীরবতা পালন করেছি। আমি হচ্ছে জয়জিৎ চৌধুরী, আমি এই সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল। ওদলাবাড়ি হাটের কুয়ো থেকে উদ্ধার দেশি বন্দুক, তদন্তে পুলিশ। ওদলাবাড়ি হাটের সরকারি কুয়ো থেকে উদ্ধার হলো একটি দেশি বন্দুক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় হাট চত্বরে, আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাটের এক ব্যবসায়ী কুয়ো পরিষ্কারের জন্য শ্রমিক নিয়ে আসেন। সেই সময়ই কুয়ো থেকে উঠে আসে দেশি বন্দুকটি। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় মালবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধার করা হয় বন্দুকটি। স্থানীয় ব্যবসায়ী মিনময় রায় জানান, কুয়ো পরিষ্কারের সময় হঠাৎ করেই এই বন্দুকটি উঠে আসে, আমরা ভয় পেয়ে যাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা শৈলেশ সিং বলেন, কে বা কারা এই বন্দুক ফেলে গেছে বুঝতে পারছি না। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, বন্দুকটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে এলো, কেনই বা কুয়োতে ফেলে দেওয়া হলো তা জানতে তদন্ত শুরু করেছে তারা। কুয়াটাতে নোংরা হয়েছিল, তো এখানে কুয়া ছাপা করার জন্য লোক নামানো হয়েছে। তো কুয়াতে নামার পরে ওই জিনিসটা পাওয়া গেল, কুয়াতে বন্দুকটা। হ্যাঁ, বন্দুকটা। তারপরে আমি তো ভাবছিলাম ডুপ্লিকেট, পরে সবাই বলছে না এটা অরিজিনাল। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দিয়েছে, বলছে এরা পুলিশ আসছে এখন? এটা কোথাকার এটা? হ্যাঁ, ওদলাবাড়ি বাজার। এটা কি মানে হাটের কুয়া? হ্যাঁ, এটা হাটের কুয়া। আর আপনার নাম? আমার নাম নিত্যানন্দ রায়। আপনি কি আছে হাটের? बस আমার দোকান আছে। तो एक तो कुआं था, कुआं को सफाई किया जा रहा था, उसमें एक तो देसी कांटा बरामद हुआ। बंदूक है, वन शटर देसी कांटा है, बंदूक ही है ना? बंदूक ही है। तो वहाँ पुलिस अभी आया? प्रशासन को सूचना दिया गया है, प्रशासन आ रही। तो कौन सा जगह है ये उदलाबाड़ी बाजार है। बाजार है? क्या लग रहा है कहाँ से आया? ये किसी, अब कहाँ से आया है, कैसे आया, ये तो बोलना मुश्किल है। कुआं में किसी ने फेंक दिया होगा अपने बचने के लिए कहीं से। জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের অব্যবস্থার জের দুর্গন্ধে জর্জরিত এলাকাবাসী। প্রতিবাদে বৃহস্পতিবার ডাম্পিং গ্রাউন্ডে মাল বহনকারী ট্রলি ও গাড়ি আটকে দিলেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু বসাক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ, দীর্ঘদিন থেকেই জলপাইগুড়ি পুরসভার বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার বিশালাকার স্তূপ তৈরি হয়েছে। আবর্জনার পরিমাণ এতটাই বেশি হয়ে গিয়েছে যে তা প্রায় রাস্তার কাছে চলে এসেছে। ক্রমাগত দুর্গন্ধ ছড়াচ্ছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। বিশেষ করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বসবাস করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এখানেই শেষ নয়। দুর্গন্ধ মোকাবিলায় ডাম্পিং গ্রাউন্ডে নিয়মিত ওষুধ স্প্রে করা হচ্ছে না, আর হলেও তা খুবই নগণ্য বলেই দাবি। দীর্ঘদিন ধরে পোকলিং বা জেসিবি না থাকায় আবর্জনা স্তূপ সমান্তরাল করতেও ব্যর্থ পুরসভা বলে অভিযোগ। আর এর খেসারত স্থানীয় বাসিন্দাদের চোকাতে হচ্ছে বলে দাবি তোলেন এলাকার বাসিন্দারা। এলাকায় মাছির উপদ্রব রয়েছে সর্বক্ষণ। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এভাবেই গাড়ি আটকে রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু বসাক। তিনি বলেন, পুরসভা 15 থেকে 16 বছর ধরে বলে গিয়েছে তারা ডাম্পিং গ্রাউন্ডে প্রজেক্ট করেই আবর্জনা ফেলবে, কিন্তু কথা রাখেনি তারা। আমার কাছে গতকাল প্রায় 200 থেকে 250 জন বাসিন্দা এসে অভিযোগ করে গেছে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে যাতে তাদের পরিত্রাণ দেওয়া হয়। বাসিন্দাদের দাবি, ভোর থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত আবর্জনা ফেলুক পুরসভা, তারপর থেকে যেন কাজ বন্ধ রাখে পুরসভা। এলাকার মানুষ সুস্থ মতো নিঃশ্বাসটুকু নিতে পারছে না দুর্গন্ধের জেরে। আবর্জনা সরানোর নেই কোনো পোকলিং বা জেসিবি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি এভাবেই আটকে রাখা হবে বলে তিনি জানান। এদিকে এই বিষয়ে ডাম্পিং গ্রাউন্ডের ইনচার্জ ফজরুল ইসলাম বলেন, পোকলিং বা জেসিবি ছাড়া এভাবে আবর্জনা সরানো তো সম্ভব নয়। কিছুদিন ধরে রাস্তার উপরে আবর্জনা উঠে যাওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
বিষয়গুলি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আগামীকালের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা হীরা দেবনাথের বক্তব্য, পুরসভা আবর্জনা ফেলুক, কিন্তু তা যেন রাস্তায় না ফেলে দূরে ফেলা হয়। বর্ষা এলেই আবর্জনাগুলি এভাবে রাস্তার উপর ফেলে চলে যাচ্ছে, দুর্গন্ধে অতিষ্ঠ আমরা। রয়েছে মশা মাছির উপদ্রব। পৌরসভার কাছে কি রাস্তা তৈরির টাকা নেই বলে প্রশ্ন তোলেন তিনি। হ্যালো, আমার নাম হীরা দেবনাথ। হীরা দেবনাথ এইখানেই বাড়ি, হ্যাঁ ডাম্পিং গ্রাউন্ডের পাশে বাড়ি। এখানে সমস্যা কি, এখানে মনে হয় যেভাবে ফেলতেছে ফেলুক, আমাদের তো সমস্যা নাই, যেহেতু ফেলতেছে। তো আমাদের কথা হচ্ছে মানে রাস্তার পাশে যেন না ফেলে, রাস্তা থেকে একটু দূরে ফেলুক। পাশেই তো ফেলতেছে, এত পাশে ফেললে হয়? আর আমরা সমস্যা কি, গন্ধ মাছি তো আসেই না, তো গন্ধ মাছির মধ্যেও তো থাকতে হবে, যেহেতু আমাদের এখানে ফেলতেছে এটা, সে নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু রাস্তা থেকে একটু দূরে ফেলুক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক। কতদিন থেকে দেখা যাচ্ছে রাস্তার উপরে ফেলছে? এই তো মানে বর্ষা নামলেই এই ঘটনা করে ওরা, বর্ষা নামলেই এই ঘটনা করে। সমস্যা হচ্ছে। হ্যাঁ সমস্যা। এখন বর্ষার সময় বলবে যে এখানে রাস্তা নাই, কী করে যাবে, হ্যান ত্যান। দেখেন পৌরসভায় কি পয়সা নেই? ওই পয়সা দিয়ে রাস্তা করতে পারে না? যারা এখানে ইনচার্জ আছে তারাও তো কমপ্লেন করতে পারে, যে পাশের বাড়ি কমপ্লেন করতেছে। ওরা মানে আমরা এসে করলেই ওরা ওকে ডাকে ডাইকেই মানে ঝামেলা পাকায়। কত মানুষ আপনাদের এই সমস্যাটা হচ্ছে এখানে? কত মানুষ? কত মানে এখানে পাঁচ ঘর আছে, 5 বাড়ি আছে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, আরও মানুষের সমস্যা হয়, ওরা আসে, গন্ধ তো অনেক দূরে ছড়ায়। পাহাড় অঞ্চলে সম্পূর্ণই না কষ্ট হচ্ছে, সবাই না কষ্ট করে। অ্যাকচুয়ালি পৌরসভা থেকে যে ডাম্পিং গ্রাউন্ডটা আমাদের বালাপাড়া 230 নম্বর বুথে যে ডাম্পিং গ্রাউন্ডটা রয়েছে, তো সেখানে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছে, যেটা সেই 15-16 বছর থেকে ডাম্পিং গ্রাউন্ডটা হয়েছে। তো 15-16 বছর থেকে সে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এটা প্রজেক্ট করেই আমরা মাল ফেলা শুরু করব। তো এখানকার মানুষ জনগণ সবাই প্রায়োরিটি দিয়েছে বা সবাই সমর্থন করেছে যে আমাদের কোনো অসুবিধা না হলে আপনারা পৌরসভার থেকে মাল ফেলতে পারেন। তো সেই ক্ষেত্রে ওনারা যেটা করছে যে আজকে 17 বছর হয়ে গেল, তো 16-17 বছর অনুমানিক হয়ে গেল, যে এখনও অবধি কোনো রকমের কোনো প্রতিশ্রুতির কোনো রকমের কোনো কাজ করেনি। ডাইরেক্ট প্লেসে মাল ওরা ফেলে যাচ্ছে, যে রাস্তা দিয়ে মাল ফেলছে, যে রাস্তার উপরে মাল ফেলে যাচ্ছে সেটা দিয়ে বাচ্চারা স্কুল যায়, ছেলেমেয়েরা কলেজে যায়। এবং কি এই বুথে আমার 1300 ভোটার আছে, এই 1300 ভোটারের মধ্যে মিনিমাম 7 থেকে 800টা ভোটারের বাড়িতে মিনিমাম ভালো মতো দিন শেষে কাজের পরে এসে দিন শেষে একটু এক মুঠ করে ভাত শান্তিমতো খেতে পারে না, যা গন্ধ, যা মাছি, যা মশা। তো একবারের জন্য পৌরসভার থেকে ভিজিট করে এসে দেখেন এই পাবলিকগুলোকে যে এই পাড়া প্রতিবেশী আমার জনগণগুলো কেমন আছে, যেটা অ্যাজ এ পঞ্চায়েত হিসেবে আমার উপর চাপ পড়ে যাচ্ছে। তো এবার কালকে প্রায় 2-250 আমার যে ভোটার, আমি যেহেতু এখানকার পঞ্চায়েত, তো সবাই গিয়ে বলছে যে একবার গিয়ে পঞ্চায়েত সাহেব গিয়ে ডাম্পিং গ্রাউন্ডের অবস্থা গিয়ে দেখেন, রাত্রেবেলাও গন্ধের জন্য থাকা যাচ্ছে না। তো কালকে যখন আমি এসে দেখলাম যে পুরো ডাম্পিং গ্রাউন্ডে আর জায়গা নেই মাল ফেলার, এসে দেখলাম পগলিংও নেই, জেসিবি নেই, কিছুই নেই। তো আজকে আর ওনাদের একটা কি যে সকাল থেকে চালু হয়, সন্ধ্যা অবধি মাল ফেলে যাচ্ছে। কারা ফেলছে এগুলো? পৌরসভা, জলপাইগুড়ি পৌরসভা। তো এইখানকার পাবলিক দিন শেষে তো তাদের রাস্তার মধ্যে উঠে একটু তো অক্সিজেনটা তো নেবে, সেটাও তো নিতে পারছে না, তো পাবলিকের ডিমান্ড যে ভোরবেলার থেকে ওনারা মাল ফেলুক, কিন্তু লাস্ট টাইমটা হবে দুপুর 2টোর পরে যেন পৌরসভার থেকে কোনো রকমের কোনো গাড়ি না ঢোকে। আর এটা আরও ওদের ডিমান্ড একটা যে এই যে মালগুলো যে ভর্তি রয়েছে, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে মাল ফেলার জায়গা নেই। ইমিডিয়েটলি আজকালকার মধ্যে পগলিং লাগিয়ে এই মালগুলো ঠিক জায়গা মতো প্রসেস মতো ফেলে দিতে পারলেই অনেকটা রিকভারি হবে, তারপরে ওনার মাল ফেলুক। কি করলেন তার জন্য আমি কিছু গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছি, থামিয়ে গাড়িওয়ালাকে বলছি যে আপনারা এখানকার যে ইনচার্জ আছে ফয়জুলবাবু, তাকেও আমি বলেছি যে ফয়জুলবাবু আসুন। ফয়জুলবাবু আমার ওখানে আসেনি। কেন আসেনি? আমাকে যেটা বললো পার্সোনালি, যে আমি কি গিয়ে বলবো ওখানে, আমি তো নিজেই এই ব্যাপার নিয়ে লজ্জা। গাড়ি কি আজকে আটকে দিয়েছেন? হ্যাঁ, গাড়ি আমি নিজেই আটকে, আমি বলেছি কেন গাড়িগুলোকে না আটকে তো কাউকে পাওয়া যাচ্ছে না। গাড়িগুলোকে যদি না আটকে, স্টাফগুলোকে যদি আমি নিজের মুখে না বলি, তাহলে কাউকে পাওয়া যাচ্ছে না। কতক্ষণ আটকানো থাকবে গাড়ি ভাবছেন? গাড়ি ওনাদের চেয়ারম্যান ম্যাডাম আসুক, চেয়ারম্যান ম্যাডাম এসে দেখে যাক যে আমি পঞ্চায়েত হিসেবে আমি ভুল করলাম নাকি। উনি শুধু এখানে 2 মিনিট দাঁড়িয়ে শুধু এই অবস্থায় শুধু দেখে যাক যে কোনটা ঠিক আর কোনটা না। গাড়ি কি ছাড়বেন না? গাড়ির চেয়ারম্যান ম্যাডাম আসবে, তারপরে আমি ছাড়বো। কত আটকানো হয়েছে পঞ্চায়েত সদস্যরা? হ্যাঁ, কি বলবেন, কি সমস্যা এখানে? সমস্যা হচ্ছে এখানে যে আমাদের যে গার্বেজ ফেলার যে জায়গাটা, যেটা আমাদের জেসিবি বা অত পকিং ছাড়া তো এখানে হচ্ছে না। তো কয়েকদিন ধরে আমাদের জেসিবিটা খুলছে, খোলার পরে তো ওটা ইয়েছে। যাই হোক, অন্য জায়গা থেকে একটা জেসিবি আনছিল কয়েকদিনের জন্য, আবার আজকে চলে গেছে। যার জন্য আজকে আমাদের এখানে আজকের এগুলো না, কন্টিনিউ এখানে রাস্তাতে মালটা উঠে যাওয়াতে, গার্বেজটা পড়াতে, এটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাইছি। পকলিনের সমস্যা কতদিনের? এটা পকলিনের সময়টা অনেক দিন থেকে আছে। কতদিনটা আনুমানিক?
ওই একবার ভাড়া করে নেওয়া হয়েছিল, সেটা এখানকার ইসের থেকে নেওয়া হয়েছিল, পঞ্চায়েত উনি করছিল। তারপরে তো পকলিং ওখান থেকে আর তো আসেনি, পৌরসভা থেকে পকলিংয়ের কোনো আর ব্যবস্থা হয়নি এখন। তাই কারণে কি এটা জমা এইভাবে? হ্যাঁ, এই জন্য জমা হয়ে আছে, আমাদের জেসিবিটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। এখানে তো অভিযোগ যে এখানে মেডিসিন ঠিকমতো দেওয়া হচ্ছে না, মেডিসিন ব্লিচিং আমরা দিচ্ছি, ফিনাইল দিচ্ছি। গন্ধ তো এখন আমরা গন্ধ তো আছে, হ্যাঁ গন্ধ দাঁড়িয়ে আছে, এখন গন্ধ এখানে গন্ধটা যতক্ষণ পর্যন্ত ওষুধটার অ্যাকশন থাকে, ব্লিচিংটার অ্যাকশন থাকে, ততক্ষণ পর্যন্ত গন্ধটা হয় না। তো ওটার অ্যাকশনটা যখনই শেষ হয় তারপরে গন্ধটা হয়ে যায়। ওষুধ কি পেতে কি সমস্যা হচ্ছে আপনাদের? না, ওষুধ আমাদের কোনো পেতে হচ্ছে না। তাহলে সেটা কি স্প্রে করতে কি সমস্যা? স্প্রে কোনো ওষুধ হয়নি, তো 3বার করে স্প্রে হয়েছে এখন পর্যন্ত। তাতে কি বেশি জমে যাওয়াতে কি? হ্যাঁ, বেশি জমে যাওয়াতে এই সেটা অসুবিধাটা হয়েছে। এইটা যদি কমে যায় বা ওইটা যদি দূরে চলে যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা। হ্যাঁ, এটা জানানো হয়েছে, ভাইস চেয়ারম্যান জানে, অন্তত আমাদের যে বিভাগীয় প্রধান অফিস সুপারিনটেন্ডেন্ট উনিও জানে ব্যাপারটা। আজকের সমস্যাটা কি জানাবেন যে গাড়ি আটকানো হয়েছে আজকে এই সমস্যা নিয়ে? হ্যাঁ, জানানো হয়েছে। উনি বললেন যে কালকের মধ্যে ব্যবস্থা করবেন। কে বলছেন? ভাইস চেয়ারম্যান বললেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে ফজলুল ইসলাম, ডাম্পিং গার্ড ইনচার্জ। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে আহত এক শিশু সহ 20 জন। বাস চালক গুরুতর জখম এবং এই অবস্থায় স্থানীয়দের সাহায্যে তাদেরকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মিত্তাল বাসস্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাস মালবাজারের উদ্দেশ্যে রওনা হয়। শালুগড়ার কাছে বাসটি আসতেই উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার সজোরে ধাক্কা মারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাসে থাকা যাত্রীরা কম বেশি আঘাত পায়। স্থানীয়দের প্রচেষ্টায় সকল আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বাস চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আহত যাত্রী সহ বাসে থাকা বাস কর্মচারীদের বক্তব্য, কন্টেনারটি হঠাৎ বাসে ধাক্কা মারে। এই ধাক্কা মারার ফলে বিকট একটি আওয়াজ হয় এবং সকলে এদিক সেদিক ছিটকে পড়ে। কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা? আমরা মালবাজার যাচ্ছিলাম। পিসি মিত্তাল থেকে? হ্যাঁ। যাওয়ার সময় হয়েছে? যাওয়ার সময়। শিলিগুড়ির খড়িবাড়ির বাতাসির চা বাগানে এক চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। চা বাগানে চা পাতা তুলতে গিয়ে বাগান শ্রমিকরা একটি চিতাবাঘের মৃতদেহ দেখতে পান। চা বাগান শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, শ্রমিকরা চা পাতা তোলার সময় পচনশীল অবস্থায় ওই চিতাবাঘের মৃতদেহ দেখতে পান। এই খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে টুকরিয়াঝাড় বন দপ্তর ঘটনাস্থলের টিম পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে। এরপর ওই চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়। বন দপ্তরের অনুমান, বেশ কয়েকদিন আগে এই পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছে। জানা যায়, এই চা বাগানটিতে গত 7 দিন ধরে চা পাতা তোলার কাজ বন্ধ থাকার পর আজ পাতা তোলার সময় এই চিতাবাঘের দেহ প্রকাশ্যে আসে। তবে চিতাবাঘের মৃত্যু কিভাবে হলো তার তদন্তে বন দপ্তর। এক নাবালিকাকে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পক্সো আদালত। আজ এই তথ্য জানিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ভিকটিমকে লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালের ভক্তিনগর থানা এলাকার ঘটনা এটি। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত নাবালিকার পড়শি। এই মামলায় মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সওয়াল জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। আগামীতে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক বলে তিনি জানান। আজকে মাননীয় পক্সো কোর্টের স্পেশাল জাজ রিন্টু সুর একটি মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন, যেটা ভক্তিনগর থানার কেস। এটা 2022 সালের কেস। 27/9/2022 তারিখে এটা অভিযোগ দায়ের হয়েছিল ভক্তিনগর থানাতে। এখানে ভিকটিম গার্লের বয়স সেই সময় ঘটনার সময় ছিল হচ্ছে 5 বছর। তো ভিকটিম গার্ল ছোটোবেলা থেকেই তার মা বাবা মারা যায়। তারা তাদের দাদু দিদিমার বাড়িতে থেকে তারা মানুষ হতো। তো দাদু দিদিমা দুজনেই লেবারের কাজ করে, ডেলি লেবার। তারা সকালে কাজে বেরিয়ে যেত। 2 বোন তারা বাড়িতেই থাকতো। তো এই কেসের যে আসামি, সে হচ্ছে তাদের পাশের বাড়ি, তাকে মামা বলে ডাকতো। তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে এবং ছোটো বোন যেটি ভিকটিম গার্ল, তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে এবং তাকে ধর্ষণ করে। এবং তার বড়দি, যে 1 বছরের বড় তার থেকে, তার বয়স তখন 7 বছর ছিল, সে দেখতে পায় যে অনেকক্ষণ ধরে বুনু ঘর থেকে বের হচ্ছে না। সে তখন দরজাটা ঠেলে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে সে দেখতে পায় যে খাটের উপরে আছে। তখন তার বোনকে সে কোনো রকমে সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে। এবং সেদিনই রাত্রেবেলা তার মাসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গিয়ে
তার মাসি লক্ষ্য করে যে দুটো বোনই খুব ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মাসি তাদেরকে জিজ্ঞেস করার পর তারপরে তারা দুই বোন এই ঘটনার কথা মাসিকে জানায় এবং মাসি এই ঘটনার ব্যাপারে পরের দিন ভক্তিনগর থানাতে একটা অভিযোগ দায়ের করে। তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং 164 স্টেটমেন্ট রেকর্ড হয় এবং তার বোনেরও দিদিরও যে আই উইটনেস এই কেসে তারও জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হয় এবং পুলিশ এই কেসে তো আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করে এবং আসামিকে সঠিক ধারায় চার্জ গঠন করা হয়। এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি যে আই উইটনেস ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত এই আসামি, এখন যার বয়স 25 বছর, ঘটনার সময় সে 22 বছর ছিল, তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম কনভিকশন ঘোষণা করেছে। তার 20 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। দীর্ঘ 2.5 বছর পেরিয়ে গেলেও হচ্ছে না পৌরসভা ভোট, নেই ডাম্পিং গ্রাউন্ড, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকেরা। তাই সিপিএম এর ধূপগুড়ি পুরসভা অভিযান। বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি ডাক বাংলা ময়দান থেকে মিছিল করে ধূপগুড়ি পুরসভায় পৌঁছায় সিপিএম এর কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ সিপিএম এর নেতাকর্মীরা। দীর্ঘদিন হয়ে গেলেও কেন এখনো পুরো ভোট করানো হচ্ছে না? ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে ব্যর্থ পুরসভা, পানীয় জল পাচ্ছে না নাগরিকরা, পাশাপাশি একাধিক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী, এমন একাধিক প্রশ্ন তুলে অতি দ্রুত পুরো ভোট করানো, নাগরিক পরিষেবা প্রদান, শহরকে জঞ্জাল মুক্ত রাখতে পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের হাতে ডেপুটেশন তুলে দেয় সিপিএম। এদিনের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। এই কাজ তাদেরকে লাগাতার চাপে ফেলেই তারা মানুষের চাপে পড়েই করতে বাধ্য হবে, কিন্তু তাদের মধ্যে এই দায়বদ্ধতা নেই পৌর পরিষেবাটা মানুষের কাছে পৌঁছানো, কারণ উপর থেকে নিচ পর্যন্ত এরা ভয়ানক দুর্নীতিতে যুক্ত। পুরো প্রশাসনিক মন্ডলী 3 বছর থেকে রয়েছে, এরা কি একটা প্রশাসনিক মন্ডলীকে নাগরিক পরিষেবা দিতে সক্ষম নাকি জনপ্রতিনিধিরাই উত্তম এই কাজে? এটা তো ঠিকই বলেছেন যে এটা অবৈধভাবে বসে আছে, তো বসে থাকার কথা নয়, এখানে বসে আছে জাস্ট টাকা মারার জন্য। একটা যেটা করেছে, আমি কি বললাম, এটা এখানে করেছে যে তোমরা কিছু টাকা কামাই করো, তার একটা অংশ টাকা হচ্ছে আমাদের কলকাতায় পাঠাও, জেলায় পাঠাও, এই জন্য তারা বসেছে। এরা প্রকৃত অর্থে এরা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে দায়বদ্ধতা থাকা উচিত, জনপ্রতিনিধিদের যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা এদের নেই। এটা আপনারাও বুঝে গেছেন, মানুষও বুঝে গেছে, কিন্তু এখানে বসে আছে শুধুমাত্র উপর থেকে নিচ পর্যন্ত কিছু টাকা লুটে খাওয়ার জন্য, ভাগ করার জন্য। পৌরসভার একটা স্লোগান বলা যায় আর কি, যে ক্লিন ধূপগুড়ি, গ্রিন ধূপগুড়ি, কি দেখলেন শহরে আপনারা? ক্লিন ধূপগুড়ি আমি দেখলাম, ক্লিন ধূপগুড়ি দেখলাম যে পৌরসভার ঘরটায় গিয়ে দেখলাম গোটা 10 হচ্ছে, আপনি দেখেছেন এসি বসেছে আর টাইলস মার্বেল বসেছে, কোনো রকম হয়নি। আর চেয়ারম্যানের ঘরটা যাওয়া রয়েছে। ক্লিন ধূপগুড়ি মানে নেতাদের ঘরটা আর নেতাদের হচ্ছে এসি লাগানোটা, এর বাইরে। আর গ্রিন মানে তাদের পাকা চুলে কলপ বসেছে, এর বাইরে কিচ্ছু হয়নি। শুধুমাত্র নিজের কাজটা করেছে, মানুষের কাজ কিছু করেনি। মানুষের এই এলাকায় জঙ্গল, আবর্জনার ডাম্পিং গ্রাউন্ড কিছু হয়নি। ফলে এ ধরনের স্লোগান দিয়ে মানুষকে
কষ্ট দেওয়া, মানুষের উদ্বেগ বাড়ানোটা ঠিক নয়। পহেলগাঁওয়ের পর্যটকদের ওপর জঙ্গি হানার নিন্দা করে জলপাইগুড়ির জেলা আদালতের বার লাইব্রেরির প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন নিরপরাধ পর্যটকদের ওপর এমন নৃশংস জঙ্গি হানার তীব্র ধিক্কার জানানো হয়। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন যেমন করা হয়, তেমনি আইনজীবীরা প্রতিবাদ ও মৌন মিছিলে পা মেলান। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, পর্যটকদের উপর জঙ্গি হানার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। লাইব্রেরির সকল আইনজীবীরা আজ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। আমরা চাই সন্ত্রাসমুক্ত ভারতবর্ষ। আগামী দিনে এমন ঘটনা যাতে আর না ঘটে, সরকারের বিষয়গুলি দেখা উচিত বলে তিনি জানান। তরফ থেকে কি করলেন আপনারা? সন্ত্রাসবাদী যে হামলা হয়েছে সাধারণ মানুষের উপরে, এর প্রতিবাদ আজকে আমরা বার লাইব্রেরি থেকে 2 মিনিট নীরবতা এবং একটা মৌন মিছিল, একটা প্রতিবাদ মিছিল করলাম। সবাই ছিলেন, সবাই বার লাইব্রেরির সমস্ত আইনজীবীরা ছিলেন। কি বার্তা দেবে? কি বার্তা আমরা চাই যে সন্ত্রাসমুক্ত ভারত তৈরি হোক এবং আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে, পুনরাবৃত্তি হয়, সরকার সেদিকে দৃষ্টি দেবে। এখনো অনেক পর্যটক আটকে আছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? কি বলবেন? তাদের উদ্ধার করবে সরকার, সরকারের দায়িত্ব সেটা। জলপাইগুড়ি শহরের প্রাচীন বাজারের সংস্কার শুরু। দিনবাজারের কাজ শুরু হয়েছে, খুশি সাধারণ ক্রেতা থেকে দোকানদাররা। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শহরের সবচেয়ে প্রাচীন দিনবাজারের কিছু পরিবর্তন আনছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে দিনবাজারের বাজারে চলাচল, সুস্থভাবে চলাফেরা করার জন্য শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। এছাড়াও নিকাশি নালারও শুরু হয়েছে কাজ। এর মধ্যেই দিনবাজার ঢুকতেই যে রাস্তা সরাসরি চলে গেছে বাজার পর্যন্ত, সেই রাস্তা তৈরি হয়েছে। কাজ চলছে দ্রুত গতিতে। এরপর ধাপে ধাপে বাজারের ভিতরে রাস্তারও কাজ হবে, এমনটাই জানা গেছে। বাজার করতে আসা এক ক্রেতা বলেন, এখন আগের থেকে অনেকটাই বাজার করতে সুবিধা হবে। আগে যে কাদা পার হয়ে বাজার করতে যেতে হতো, এখন তা আর হবে না। কতটা সুবিধা হলো আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে? রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, জনসাধারণেরও সুবিধা হয়েছে। এটা কি ধরনের রাস্তা? কি রাস্তা এটাকে বলে? এটাকে বলে কি বলে, রিপিট রাস্তা না কি রাস্তা বলে এটাকে? মানে চলাচলের এখন সুবিধা হচ্ছে? হ্যাঁ, চলাচলের সুবিধা হচ্ছে, কাস্টমারেরও সুবিধা হচ্ছে, আমাদেরও সুবিধা হচ্ছে। আর আগে কি হতো? আগে একটু অসুবিধা হতো, ভাঙাচোরা থাকতো, এখন এটাতে সুবিধা বেশি হয়ে গেছে। দোকানে তো কাদা হবে, কাদা হবে না। না, এমনি সুবিধা ঠিক আছে, তবে এই ধরনের জায়গায় পেভার ব্লক কতটা স্থায়ী হবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যদিও তবুও কাজ না হওয়ার থেকে কাজ হওয়া ভালো, কিছুদিন তো অন্তত সুবিধা ভোগ করা যাবে। হ্যাঁ, মানে আগে কতটা অসুবিধা হতো? আগে তো কাদা প্রচুর হতো, যাতায়াতে অসুবিধা হতো, জল দাঁড়াতো। এখন আশা করি রাস্তাটা একটু উঁচু হবে, জলটা একটু কম দাঁড়াবে। একের পর এক কিং কোবরা উদ্ধার হয়ে চলেছে গরুবাথানে। এদিন আবারও গরুবাথানে কিং কোবরা উদ্ধার হওয়ায় আতঙ্ক এলাকায়। গরুবাথানের হাসপাতাল পাড়ার শান্তি থাপার বাড়ির স্টোর রুমে দেখা যায় বিরাট কিং কোবরা। এত বড় কিং কোবরা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। এরপর সাপটি দেখতে পাওয়ার পরেই নেওড়া রেঞ্জ অফিসে খবর দেওয়া হয়। খবর পেয়েই সাপ উদ্ধারকারী দল সেখানে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে। সাপটি লম্বায় 12 ফিট। এই নিয়ে গরুবাথানে গত 20 দিনে 3টি বড় কিং কোবরা উদ্ধার হলো। প্রথম বর্ষ মহিলা ফুটবল লীগ প্রতিযোগিতার আসর বসেছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শহরের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে প্রথম বর্ষ মহিলা ফুটবল লীগ প্রতিযোগিতা 2025। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, এবছর প্রথম মহিলা ফুটবল লীগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহিলা ফুটবল লীগ পর্যায়ের খেলায় 3টি ক্লাব অংশগ্রহণ করছে। খেলা 20 এপ্রিল থেকে শুরু হয়েছে, শেষ হবে 26 এপ্রিল। আমরা ঠিক করেছি মোট ফুটবল খেলায় যতগুলি গোল হবে ততগুলি গাছ রোপণ করা হবে শহরে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার তরফে গাছের পরিচর্যাও করা হবে। উল্লেখ্য, এদিন খেলা শুরুর আগে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মহিলাদের ফুটবল খেলায় উৎসাহ বাড়াতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান ডিএসএর সম্পাদক ভোলা মণ্ডল। এদিন ডিএসএর কর্মকর্তাদের পাশাপাশি ফুটবল প্রতিযোগিতাটি দেখতে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আমরা আমাদের জন্ম হচ্ছে জেলা ক্রীড়া সংস্থায় 1954 সালে, কিন্তু এই প্রথম আমরা মহিলা লীগ চালু করতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা বিরাট সাফল্য
এবং আশা করি এই সাফল্য আমাদের আরও উঁচু জায়গায় নিয়ে যাবে। আমরা খুব খুশি যে আমাদের এবছর এই লিগ চালাতে গিয়ে আমাদের সমস্ত ক্লাব এবং আমাদের যারা অফিস ভাইস প্রেসিডেন্ট সবাই আমাদের সাহায্য করেছে, অফিস বিহারার সবাই সাহায্য করেছে এই লিগটা চালানোর জন্য। আমরা একটা জিনিস ঠিক করেছি যে এই খেলায় যতগুনা গোল হবে ততগুনা গাছ আমরা শহরে লাগাবো এবং সমস্ত গাছ আমরাই পরিচর্যা করব জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা, যাতে সেই কটা গাছ আমরা জলপাইগুড়ি শহরে বাঁচাতে পারি। আপনারা জানেন এই কাশ্মীরে যে ঘটনা ঘটলো, যখন অনেক লোক মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করে তারপরে আমরা খেলা শুরু করি। আমাদের খেলা শুরু হয়েছে আমাদের এই খেলা শুরু হয়েছে 20 তারিখ থেকে। এটা ডবল লিগ পর্যায়ে হবে, 3টে দল 3টে ক্লাব অংশগ্রহণ করছে এবং আমাদের 26 তারিখে এই খেলা শেষ হবে। আজকে হচ্ছে মিলন সংঘ আর হচ্ছে ফুটবল একাডেমি। আমরা মহিলাদের খেলা খেলিয়ে আমরা বার্তা দিতে চাই যে যেমন আমরা বিএসএ পুরুষদের যে খেলা করি, মহিলাদেরও সেদিকে এগিয়ে আসতে আমরা বদ্ধপরিকর এবং মহিলারাও যাতে খেলা অংশগ্রহণ করে তার জন্য আমরা চেষ্টা করব। ফাইনাল লিগ, এটা লিগের 26 তারিখে শেষ খেলা আমাদের। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আদালত চত্বরের একেবারে রাস্তার মাঝখানে বাইক লক করে চলে যাওয়ার ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হলো। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের ঘটনায় এর জেরে ছোট বড় গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়। এদিন আইনজীবী সহ নিত্যদিনই প্রচুর মানুষ আদালতে আসেন কাজের সূত্রে। রাস্তার উপর এভাবে বাইক রেখে যাওয়ায় সকলেরই সমস্যা তৈরি হয়। ডাকাডাকি করেও সেই সময়ের জন্য বাইকের মালিকের হদিশ মেলেনি। ট্রাফিক পুলিশ এসে বাইকটি রাস্তা থেকে সরিয়ে দেয়। ওই বাইক আরোহীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে এই বিষয়ে জেলা আদালতের আইনজীবী স্বরূপ মণ্ডল বলেন, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এটি। কত মানুষ আদালতে আসেন কাজের স্বার্থে, সেখানে রাস্তার মাঝে এইভাবে বাইক লক করে চলে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। ট্রাফিক পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে বাইকটি রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশ তাদের নিজের মতো ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান। এই আদালত চত্বরে রাস্তার মাঝখানে একটা বাইক দেখা যাচ্ছে, কি হলো সমস্যা? দেখুন, আমরা দেখলাম যে আমাদের একদম রাস্তার মাঝখানে কেউ মানে কীভাবে যে রাখে, আর বাইক রেখে লক অ্যান্ড কী করে চলে গেছে। না যাচ্ছে গাড়ি, না যাচ্ছে এখানকার প্রশাসনের সমস্ত গাড়ি আসে, মানুষ যেতে পারছে না। আমরা সঙ্গে সঙ্গে ট্রাফিক আইসি সাহেবকে খবর দিলাম, ওনার আধিকারিক যারা আছে তারা আসলেন, এসে তারা পদক্ষেপ গ্রহণ করছে। একটু তো সবার কাছে একটুখানি সহযোগিতা আশা করি। এইরকম কিন্তু সেন্স থাকবে না মানুষের, একদম মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে চলে যায় লক অ্যান্ড করে। যানজটের দেখছেন তো, দেখুন ভিড় ভাড়টা দেখুন, আপনি নিজের ছবি তুলে দেখুন কী অবস্থা। কাজেও তো একটা ব্যাঘাত ঘটছে নাকি? দরকারে পড়ে আসে, সেখানে যদি এরকম অবস্থা হয় তাহলে তো মুশকিল। পুলিশ এসছে, হ্যাঁ, ট্রাফিক ওসি যারা আছেন, কি করবে গাড়ির মালিকের পক্ষ থেকে যারা আধিকারিক আছেন তারা এসছেন। গাড়ির মালিককে পাওয়া গেল? এখনো পর্যন্ত পাওয়া যায়। পুলিশ কি নিয়ে যাবে তাহলে গাড়িটা নাকি? সে তো আইন অনুযায়ী ব্যবস্থা করছেন। কি বলবেন, কোর্ট চত্বরে গাড়ি কিভাবে রাখবে? আপনি দেখুন না, জলপাইগুড়ি শহরের আপনি রাস্তায় চলতে গেলে দেখুন না কি অবস্থা হয়। হঠাৎ করে আপনার কোনো টোটো হয়তো রাস্তার মধ্যে ঘুরিয়ে ফেলছে, মুশকিল হয়ে যায় না মানুষের চলতে গিয়ে। কেউ যেখানে সেখানে খালি বাইক রাখে এরকম না। আপনি বলুন না, রাস্তায় সন্ধ্যাবেলায় মার্চেন্ট রোড দিয়ে একটু হাঁটুন না, ডিভিসি রোড দিয়ে একটু হাঁটুন, দেখবেন যে সেন্সটুকু থাকা দরকার সেই সেন্সটুকু না থাকলেই তো এই অ্যাক্সিডেন্ট হবে, মানুষ বিপদগ্রস্ত হবে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে
জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। নীরবতা সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং জলপাইগুড়িতে অবস্থিত সার্কিট বেঞ্চেও নীরবতা পালন। শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। আবর্জনার বিশালাকার স্তূপ, পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের অব্যবস্থার জের সমস্যায় এলাকাবাসী। প্রতিবাদে ডাম্পিং গ্রাউন্ডে মাল বহনকারী ট্রলি ও গাড়ি আটকে দিলেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।